ক্লার্ক এক তীব্র উপহাস ও অবহেলার চোখে ড্যামনের দিকে তাকাল। তার মনের ভেতরের আসল ইচ্ছাটা ছিল এই মুহূর্তেই সমস্ত নোংরা সত্য পুরো দুনিয়ার সামনে ফাঁস করে দেওয়া। যদি কোনো উপায়ে এই গোপন কথাটি বাইরে চলে আসে, তবে রিচার্ড সামোনার এবং মেরি নিজের ছেলের ওপর চরম আশাহত হবেন এবং সামোনার গ্রুপের পুরো সাম্রাজ্য ড্যামনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তটি হয়তো নতুন করে পুনর্বিবেচনা করতে বাধ্য হবেন। ক্লার্ক, আজ পর থেকে যদি ওর শরীরের সামান্যতম কোনো ক্ষতি হয়, তবে মাথায় রেখ, আমি তোমাকে নিজের হাতে ধ্বংস করে দেব। ড্যামন অত্যন্ত কড়া ভাষায় থ্রেট দিল। এটুকু বলেই সে ধীর পায়ে নাইলার দিকে এগিয়ে গেল। তার আসল উদ্দেশ্য ছিল মেয়েটিকে নিজের দুই বাহুর মাঝে তুলে নেওয়া। নাইলা অবশ্য নিজের স্বভাবসুলভ সততা আর আত্মসম্মানের বশে এক কদম পেছনের দিকে সরে দাঁড়াল। ড্যামনের চোখের দৃষ্টি মুহূর্তের মধ্যে আরও কিছুটা শক্ত হয়ে উঠল। সে নাইলার এই মৃদু বাধার বিন্দুমাত্র কোনো তোয়াক্কা না করে সরাসরি ক্লার্কের চোখের সামনেই তাকে মেঝের ওপর থেকে নিজের কোলে তুলে নিল। ছোট কাকা, দোহাই আপনার, আমাকে নিচে নামিয়ে দিন। আমি নিজের পায়ে ভর দিয়ে একাই হেঁটে যেতে পারব, নাইলা মৃদু প্রতিবাদ জানাল। ড্যামন তার পাণ্ডুর মুখের দিকে এক পলক তাকিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, তুমি কি আসলেই নিজের পায়ে হাঁটার মতো শক্তি পাচ্ছ? হ্যাঁ, আমি পারব, সে উত্তর দিল। তার এমন জোরালো জেদ দেখে ড্যামন বেশ কয়েক সেকেন্ডের জন্য একদম নিশ্চুপ হয়ে রইল। পরক্ষণেই সে নাইলার ইচ্ছা অনুযায়ী তাকে আলতো করে মেঝের ওপর নামিয়ে দিল। আপনাকে অনেক ধন্যবাদ, নাইলা অত্যন্ত নিচু স্বরে কৃতজ্ঞতা প্রকাশ করল। আমি তোমাকে ধরে রাখছি, তুমি শুধু আমার ওপর ভর দিয়ে হাঁটো। ড্যামন নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিল। ঠিক আছে, নাইলা আর কোনো আপত্তি না করে রাজি হল। ড্যামনের শরীরের ওপর আলতো ভর দিয়ে নাইলা অত্যন্ত ধীর পায়ে রেনফোর্ড ভিলার সেই নরককুণ্ড থেকে বাইরের দিকে পা বাড়াল। ক্লার্ক নিজের চোখের সামনে এক চরম রাগে ও ক্ষোভের আগুনে জ্বলতে জ্বলতে তাদের চলে যাওয়া লক্ষ্য করল, কিন্তু সে খুব ভালো করেই জানত যে এই মুহূর্তে ড্যামনের পথ আগলে দাঁড়ানোর মতো বিন্দুমাত্র কোনো ক্ষমতা তার নেই। ভিলার সীমানা পার হয়ে গাড়ির কাছে আসতেই নাইলা একরাশ কৃতজ্ঞতা ভরা চোখে ড্যামনের দিকে তাকাল। ছোট কাকা, আজ এই জঘন্য বন্দিদশা থেকে আমাকে বাইরে বের করে আনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ যদি ড্যামন নিজে সঠিক সময়ে এই বাড়িতে এসে না হাজির হতো, তবে ক্লার্ক হয়তো তাকে আরও কতদিন ওই অন্ধকার মাটির নিচের ঘরে না খাইয়ে বন্দি করে রাখত, তার কোনো ঠিক ঠিকানা ছিল না। নাইলার সেই ধবধবে সাদা ও ম্লান মুখমণ্ডলের দিকে তাকিয়ে, যাকে এই মুহূর্তে একটা শুকিয়ে যাওয়া মরা ফুলের মতো দেখাচ্ছিল, ড্যামন নিজের কপাল কুঁচকে বলল, আমি তোমাকে এখনই সরাসরি হাসপাতালে নিয়ে যাচ্ছি। তার কোনো প্রয়োজন নেই, আপনি দয়া করে আমাকে শুধু আমার নিজের ফ্ল্যাটে নামিয়ে দিয়ে আসুন, সে অনুরোধ করল। নাইলার এমন অনর মনোভাবের কারণে ড্যামন শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে তার নিজের ফ্ল্যাটের সামনে নিয়ে এসে নামাল। তুমি কি আসলেই নিশ্চিত যে তোমার এই মুহূর্তে হাসপাতালে গিয়ে একবার ডাক্তার দেখানো উচিত নয়? সে গাড়ি থেকে নেমে আবার জিজ্ঞেস করল। নাইলা নিজের মাথা ডানে বামে নাড়ল। হ্যাঁ, আমি একদম ঠিক আছি। শরীরের ভেতর কিছুটা পানির শূন্যতা তৈরি হয়েছে, ব্যাস এটুকুই। ছোট কাকা, আপনি ইতিমধ্যেই আমার জন্য নিজের কাজের অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলেছেন। আপনার এখন দ্রুত নিজের অফিসে ফিরে যাওয়া উচিত। ড্যামনের তীব্র ইচ্ছা ছিল সে নিজে নাইলাকে সিঁড়ি বেয়ে তার ঘরের দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে, কিন্তু মেয়েটির শারীরিক অবস্থা কিছুটা স্বাভাবিক মনে হওয়ায় সে আলতো করে মাথা নাড়ল। ঠিক আছে, তোমার যদি যে কোনো মুহূর্তে কোনো কিছুর প্রয়োজন হয়, তবে বিন্দুমাত্র দ্বিধা না করে সরাসরি আমার নম্বরে একটা কল দিও। সে ক্ষণিকের জন্য একটু থামল এবং পরক্ষণেই আবার বলতে শুরু করল, আর হ্যাঁ, একটু আগে আমি তোমাকে যে ডিভোর্সের কথা বলেছিলাম, তা নিয়ে ঠান্ডা মাথায় খুব ভালো করে চিন্তাভাবনা করো। ক্লার্কের মতো একটা বর্বরের সাথে একই ছাদের নিচে বসবাস করাটা আগামী ভবিষ্যতে তোমার জীবনকে আরও মস্ত বড় বিপদের মুখে ঠেলে দেবে। নাইলার সেই ফেটে যাওয়া শুকনো ঠোঁট দুটো সামান্য নড়ে উঠল এবং সে অবশেষে মৃদু মাথা নেড়ে বলল, ঠিক আছে, ছোট কাকা। আমি এই বিষয়ে অবশ্যই গভীর চিন্তা করব। ড্যামন নিজের গাড়ি নিয়ে চলে যাওয়ার পর নাইলা ধীর পায়ে ঘুরে নিজের ফ্ল্যাটের দিকে হাঁটতে শুরু করল। এবং তার মাথার মগজে ভেতর অনবরত ড্যামনের বলা শেষ কথাগুলো প্রতিধ্বনিত হতে লাগল। ডিভোর্স, বিচ্ছেদের এই চিন্তাটি আসলে বেশ কিছুদিন ধরে তার নিজের মনের ভেতরেও অনবরত ঘুরপাক খাচ্ছিল। সেই শুরুতে ভেবেছিল ক্লার্ককে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করে যে কোনো উপায়ে সাইরাস রেনফোর্ডের কাছাকাছি পৌঁছাবে,
যাতে হ্যারিস ফার্মাসিউটিক্যালসের সেই পুরনো দুর্ঘটনার পেছনের আসল ক্লু বা সূত্রগুলো টেনে বের করা যায়। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে তার সেই পুরনো পদ্ধতিটি এখন সম্পূর্ণ অচল ও নিষ্ক্রিয় হয়ে পড়েছে। হয়তো এটাই তার জীবনের সেই সঠিক সময়, যখন ক্লার্কের সাথে নিজের সমস্ত সম্পর্কের সুতো চিরকালের জন্য কেটে আলাদা হয়ে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এদিকে সেই আলিশান রেনফোর্ড ভিলার ভেতর ড্যামন আর নাইলা চোখের আড়াল হওয়া মাত্রই ক্লার্ক নিজের ভেতরের সমস্ত হিংস্রতায় পুরোপুরি পাগল হয়ে উঠল এবং লিভিং রুমে থাকা সমস্ত দামি শোপিস ও আসবাবপত্র এক এক করে আছড়ে ভেঙে চুরমার করতে লাগল। বাড়ির পরিচারিকা আর কেয়ারটেকারেরা তীব্র আতঙ্কে ঘরের কোনায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে রইল। ক্লার্ক যতক্ষণ না পর্যন্ত নিজের হাত পায়ের সমস্ত শক্তি হারিয়ে এক জায়গায় নিথর হয়ে দাঁড়িয়ে পড়ল, ততক্ষণ পর্যন্ত কেউ তার কাছাকাছি যাওয়ার দুঃসাহস দেখাল না। মিস্টার সামোনার, আপনার হাত কেটে গেছে। দোহাই আপনার, আমাকে একটু ডাক্তার ডাকতে দিন যাতে আপনার হাতের ক্ষতস্থানটা ভালো করে ব্যান্ডেজ করে দেওয়া যায়। একজন পরিচারিকা অত্যন্ত কাঁপানো গলায় সাহস করে সামনে এগিয়ে এল। ক্লার্ক নিজের হাতের দিকে এক পলক তাকাল। তার হাতের তালু বেয়ে তখন টপটপ করে তাজা রক্ত মেঝের ওপর ঝরে পড়ছিল। তা সত্ত্বেও তার মুখের অবয়ব রইল একদম পাথরের মতো নির্বিকার। সে উত্তর দিল, তার কোনো প্রয়োজন নেই। সামান্য হাত কাটার কারণে আমি এই দুনিয়া থেকে মরে যাব না। পরিচারিকাটি পরিস্থিতি সামাল দিতে আরও দু একটা কথা বলার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু ক্লার্কের চোখের সেই বরফশীতল ও ভয়ঙ্কর চাউনি দেখা মাত্রই সে নিজের মুখ চিরকালের জন্য বন্ধ করে দিল। ঠিক তখনই ক্লার্কের কোটের পকেটে থাকা ফোনটি আচমকা বেজে উঠল। স্ক্রিনের ওপর পিএস মাইকেলের নাম দেখা মাত্রই তার পুরো মুখমণ্ডল আরও কিছুটা কালো হয়ে গেল এবং সে অত্যন্ত রুক্ষ গলায় কলটি রিসিভ করল। মিস্টার সামোনার, আমরা আমাদের নিজস্ব লোকবল দিয়ে গত রাতের প্রতিটা খবরাখবর সুনির্দিষ্টভাবে জানতে পেরেছি। মূলত ম্যামের জন্মদিনের সেই রাতে মিস ভ্যালারি উইয়ার নিজে হাইফেন হোটেলের জানলা থেকে নিচে লাফ দিয়েছিলেন এবং সে সরাসরি ম্যামের চোখের সামনেই মেঝের ওপর আছড়ে পড়ে জ্ঞান হারান। ঠিক তার কিছুক্ষণের মাথায় আপনার ছোটকাকা ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন এবং পুরো ঘটনাটি নিজের চোখে দেখে ম্যামকে সাথে নিয়ে তড়িঘড়ি করে হাসপাতালের দিকে ছুটে যান। তারা হাসপাতালের আইসিইউ কেবিনের সামনে মাঝরাত পর্যন্ত ঠায় দাঁড়িয়েছিলেন। মাইকেল ওপাশ থেকে একটু দম নিয়ে আবার বলতে শুরু করল, আসলে মিস ভ্যালেরির সেই হাসপাতালটি আপনার এই রেনফোর্ড ভিলা থেকে অনেক বেশি দূরে অবস্থিত ছিল, কিন্তু আপনার ছোটকাকার নিজস্ব ফ্ল্যাটের একদম কাছাকাছি ছিল। রাত বড্ড বেশি হয়ে যাওয়ার কারণেই উনি হয়তো ম্যামকে আর এই দূর রাস্তায় একা একা ফেরত না পাঠিয়ে নিজের ফ্ল্যাটে নিয়ে গিয়ে আশ্রয় দিয়েছিলেন। মাইকেলের মুখ থেকে সত্যটা শোনা মাত্রই ক্লার্কের পুরো মুখমণ্ডল এক চরম ক্ষোভ ও হতাশায় কালো হয়ে গেল। সে গলার রগ ফুলিয়ে চিৎকার করে উঠল, এই সামান্য তথ্যটুকু জোগাড় করতে তোদের এত লম্বা সময় কেন লাগল? তোরা কি দিন রাত ঘুমোচ্ছিলিস? মাইকেল ওপাশ থেকে অত্যন্ত আমতা আমতা করে নির্দোষ গলায় উত্তর দিল, মিস্টার সামোনার, আমি তো শুরুতেই এই দুর্ঘটনার বিষয়ে গভীর তদন্ত করতে চেয়েছিলাম, কিন্তু আপনি নিজেই তো সেদিন রাগের মাথায় আমাকে বারণ করে দিলেন। গত রাতে আমি যখন হাসপাতালে আমার এক অসুস্থ বন্ধুকে দেখতে যাই, তখন আচমকা ওখানে মিস ভ্যালেরির বাবা মার সাথে আমার দেখা হয়ে যায়। ওনাদের মুখ থেকে সমস্ত ঘটনার আদ্যোপান্ত শোনার পরই আমি নতুন করে এই বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করি। নিজের অতিরিক্ত রাগ এবং ভুল বোঝাবুঝির কারণে সে যে কত বড় একটা মস্ত ভুল করে ফেলেছে তা ক্লার্ক এবার নিজের মনে খুব স্পষ্ট অনুধাবন করতে পারল। সে বুকের গভীর থেকে এক দীর্ঘশ্বাস ফেলে নিজেকে কিছুটা শান্ত করল এবং বলল, আজ পর থেকে মাথায় রেখ, যে কোনো জরুরি বিষয়ের তদন্ত যেন চোখের পলকে অত্যন্ত নিখুঁত ও দ্রুততার সাথে সম্পন্ন হয়। আমি বুঝতে পেরেছি, স্যার, মাইকেল উত্তর দিল। ক্লার্ক যখন হাতের ফোনটি কেটে দেওয়ার উপক্রম করল, ঠিক তখনই তার মাথায় এল যে একটু আগে নাইলা নিজে ড্যামনের সাথে এই ভিলার সীমানা পার হয়ে চলে গেছে। সে অত্যন্ত গম্ভীর কণ্ঠে আবার নির্দেশ দিল, এই মুহূর্তে নাইলা আর আমার ছোটকাকা ঠিক কোথায় আছে? তার সুনির্দিষ্ট অবস্থান ট্র্যাক করে আমাকে জানাও। মাইকেল অত্যন্ত চতুরতার সাথে মাত্র কয়েক মিনিটের মাথায় সেই তথ্যটি নিশ্চিত করল। ড্যামন যে নাইলাকে অন্য কোথাও নিয়ে না গিয়ে সোজা তার নিজের ফ্ল্যাটের সামনে নামিয়ে দিয়ে নিজের অফিসে ফিরে গেছে, এই পরম স্বস্তির খবরটি শোনার পর ক্লার্কের বুকের ভেতর যেমন একরাশ স্বস্তি নেমে এল, ঠিক তেমনি এক মস্ত বড় অপরাধবোধ তার পুরো মনকে গ্রাস করে নিল। সেই নিজের সন্দেহের বশে একটা সম্পূর্ণ নির্দোষ মেয়েকে ওভাবে কুৎসিত অপবাদ দিল এবং একটা পুরো দিন এক দানা খাবার না দিয়ে মাটির নিচের অন্ধকার ঘরে বন্দি করে রাখল।
মনের ভেতর তীব্র টানাপোড়েন আর চরম দ্বিধাদ্বন্দ্বের পর সে মনে মনে সিদ্ধান্ত নিল এই মুহূর্তে নাইলার সামনে গিয়ে ক্ষমা না চেয়ে বরং ওকে আরও কয়েকটা দিন নিজের মতো করে শান্ত হওয়ার সুযোগ দেওয়া উচিত। তারপর সে নিজে গিয়ে ওর পা ধরে অনুনয় বিনয় করে ওকে আবার এই রেনফোর্ড ভিলায় ফিরিয়ে নিয়ে আসবে। ঠিক তখনই তার মাথার মগজে আচমকা অন্য একটি জরুরি কথা ভেসে উঠল এবং তার পুরো মুখমণ্ডল মুহূর্তের মধ্যে এক চিলতে আতঙ্কে কুঁকড়ে গেল। সে আর এক সেকেন্ডও দেরি না করে সরাসরি মাইকেলের নম্বরে আবার ডায়াল করল এবং হ্যারিসন রেনফোর্ডের জন্য সংরক্ষিত রাখা সেই কিডনি প্রতিস্থাপনের বিষয়ে তাগাদা দিল। মিস্টার সামোনার, জর্ডিনের বাবার শরীরে প্রতিস্থাপনের সেই মস্ত বড় অপারেশনটি কিন্তু ইতিমধ্যেই গতকাল সফলভাবে সম্পন্ন হয়ে গেছে। মাইকেল ওপাশ থেকে অত্যন্ত আমতা আমতা করে এই কুৎসিত সত্যটি উগরে দিল। ক্লার্ক নিজের হাতের ফোনটি এতটাই শক্ত মুঠোয় চেপে ধরল যে তার হাতের আঙুলগুলো ব্যথায় নীল হয়ে গেল। ওপাশ থেকে আসা এই চরম ধাক্কাটি হজম করতে তার বেশ কয়েক সেকেন্ড সময় লেগে গেল। সে অত্যন্ত নিচু ও কাপা গলায় বলল, তুমি যে কোনো মূল্যে বাজারের অন্যান্য সোর্স থেকে হ্যারিসনের জন্য খুব দ্রুত আরেকটি কিডনির ব্যবস্থা করো। পুরো বিষয়টা যেন অত্যন্ত গোপনে করা হয়, আর হ্যাঁ, নাইলা যেন কোনো অবস্থাতেই এই কিডনি দানের কথা বিন্দুমাত্র জানতে না পারে। নাইলা যদি কোনো উপায়ে একবার জানতে পারে যে সে তার বাবার জন্য সংরক্ষিত রাখা সেই মূল্যবান কিডনিটি জর্ডিনের বাবার শরীরে প্রতিস্থাপনের জন্য দান করে দিয়েছে, তবে সে তাকে নিজের জীবনে কোনোদিন ক্ষমা করবে না এবং তার মুখ পর্যন্ত দর্শন করবে না। ফোনটি কেটে দেওয়ার পর ক্লার্ক সোফায় বসে বেশ কিছুক্ষণ গভীর চিন্তা করল এবং এক ঝটকায় নিজের গাড়ির চাবিটি হাতে নিয়ে ভিলার বাইরে বেরিয়ে গেল। সে যখন জর্ডিনের আলিশান ফ্ল্যাটে গিয়ে পৌঁছাল, জর্ডিন তখন নিজের হাতের কিচেন অ্যাপ্রন পরে রান্নাঘরে পরম সুখে স্যুপ তৈরি করছিল। এই অসময়ে ক্লার্ককে আচমকা নিজের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোখের মণি দুটো উপচে পড়া খুশিতে চকচক করে উঠল। ক্লার্ক, তুমি এই সময়ে এখানে? কি মস্ত বড় সারপ্রাইজ! ক্লার্কের মুখের অবয়ব তাও একদম পাথরের মতো শক্ত ও বরফ শীতল রইল। সে অত্যন্ত কড়া ভাষায় থ্রেট দিয়ে বলল, আমি এই দুনিয়ার কোনো মানুষের মুখ থেকে, বিশেষ করে নাইলার কান পর্যন্ত যেন এই তথ্যটি কোনোদিন না পৌঁছায় যে আমি তোমার বাবার অপারেশনের জন্য নিজের ক্ষমতার জোরে ওই কিডনির ব্যবস্থা করে দিয়েছিলাম। যদি কোনো উপায়ে এই গোপন কথাটি ওর কান পর্যন্ত পৌঁছায়, তবে মাথায় রেখ, আমি তোমাকে এবং তোমার পুরো পরিবারকে এই দুনিয়া থেকে চিরকালের জন্য নিশ্চিহ্ন করে দেব। তার এমন বজ্রকঠিন কণ্ঠস্বর আর চোখের সেই হিংস্র চাউনি দেখা মাত্রই জর্ডিনের ঠোঁটের কোণের সেই উপচে পড়া মিষ্টি হাসি মুহূর্তের মধ্যে বরফের মতো জমে গেল। কিন্তু কেন, ক্লার্ক, তুমি হুট করে এমন আচরণ কেন করছ? সে অত্যন্ত অসহায় গলায় জিজ্ঞেস করল। এর পেছনের আসল কারণ তোমার জানার বিন্দুমাত্র কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে ঠিক যেভাবে নির্দেশ দিয়েছি, তুমি শুধু নিজের মুখ বন্ধ রেখে সেই কথাটি অক্ষরে অক্ষরে পালন করো। অন্যথায় এর চূড়ান্ত পরিণতি কিন্তু বড্ড কুৎসিত হবে। ক্লার্ক এক চরম হুঁশিয়ারি দিল। জর্ডিনের পুরো মুখমণ্ডল মুহূর্তের মধ্যে এক গভীর বিষাদে ও চরম হতাশায় ছেয়ে গেল। ক্লার্ক, তুমি আজ এই অসময়ে আমার ঘরে কেবল এই ফালতু হুমকি দেওয়ার জন্যই ছুটে এলে? আমি তো মনে মনে ভেবেছিলাম তুমি বুঝি এই পেটের ভেতর বড় হতে থাকা তোমার নিজের সন্তানকে এক পলক ভালোবাসার ছোঁয়া দিতে এসেছ। মেয়েটির এমন বুক ফাটানো করুণ আর্তনাদ দেখে ক্লার্ক নিজের কোকড়ানো ভ্রুজোড়া সামান্য শিথিল করল এবং বেশ কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর অত্যন্ত নরম সুরে বলল, তুমি যতক্ষণ পর্যন্ত আমার প্রতিটি কথা বাধ্য মেয়ের মতো মেনে চলবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার কিংবা তোমার এই অনাগত সন্তানের প্রতি বিন্দুমাত্র কোনো অন্যায় বা অবহেলা হতে দেব না। জর্ডিন নিজের চোখের দৃষ্টি নিচের দিকে নামিয়ে আলতো করে মাথা নাড়ল। আমি বুঝতে পেরেছি, ক্লার্ক। আমি তোমার অবাধ্য হব না। ক্লার্ক নিজের গাড়ি নিয়ে ফ্ল্যাট থেকে বিদায় নেওয়া মাত্রই জর্ডিনের সেই ম্লান ও অসহায় মুখাবয়ব মুহূর্তের মধ্যে এক পরম হিংস্রতা ও বরফশীতল রূপে রূপান্তর ঘটল। সে মনে মনে এক দৃঢ় প্রতিজ্ঞা করল, সে কোনো অবস্থাতেই এই মস্ত বড় সত্যটি নাইলার কাছ থেকে লুকিয়ে রাখবে না। কারণ দিনশেষে নাইলা যদি ক্লার্কের সাথে নিজের সমস্ত সম্পর্কের সুতো কেটে ডিভোর্স না দেয়, তবে সে এবং তার পেটের ভেতর বড় হতে থাকা সন্তানটি সারা জীবন এই সমাজের চোখে এক জারজ ও অবৈধ পরিচয় নিয়ে বেঁচে থাকবে, যা জর্ডিন নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও কোনোদিন মেনে নেবে না। এদিকে নাইলা নিজের ফ্ল্যাটে ফিরে এসে সবার আগে বাথরুমে গিয়ে একটা আরামদায়ক শাওয়ার নিল এবং কিছু হালকা নাস্তা মুখে দিয়ে সোজা বিছানায় গিয়ে গা এলিয়ে দিল। একটা পুরো দিন মাটির নিচের অন্ধকার বেসমেন্টে বন্দি থাকার তীব্র ক্লান্তির কারণে বিছানায় পিঠ ঠেকানো মাত্রই সে এক গভীর ঘুমে তলিয়ে গেল।
সে যখন আবার নিজের চোখের পাতা মেলল, তখন জানলার বাইরে ইতিমধ্যেই গোধূলির আলো ফুরিয়ে রাতের অন্ধকার নামতে শুরু করেছে। পুরো রুমটি তখন এক নিচ্ছিদ্র অন্ধকারে ডুবেছিল। চারপাশের পরিবেশটা এতটাই নিথর ও নিস্তব্ধ ছিল যে মনে হচ্ছিল পুরো দুনিয়ার সমস্ত কোলাহল যেন এই ঘরের দরজার বাইরে এসে থমকে দাঁড়িয়েছে। নাইলা নিজের শুকনো ঠোঁট দুটো শক্ত করে চেপে বিছানার পাশে থাকা ল্যাম্পের সুইচটি অন করল। মুহূর্তের মধ্যে পুরো ঘরটি এক চিলতে হলুদ আলোয় আলোকিত হয়ে উঠল, আর সে নিজের চোখ দুটো সামান্য কুঁচকে বিছানার ওপর ভর দিয়ে উঠে বসল। চোখের দৃষ্টি আলোর সাথে কিছুটা মানিয়ে নেওয়ার পর সে বিছানার এক কোণায় পড়ে থাকা নিজের ফোনটি হাতে তুলে নিল। স্ক্রিনের ওপর ভ্যালেরির ডজনখানেকেরও বেশি মিসড কল দেখা মাত্রই সে আর এক মুহূর্ত দেরি না করে সরাসরি সেই নম্বরে ব্যাক করল। ফোনটি ওপাশ থেকে মাত্র কয়েকটা রিং হওয়ার পরেই খুব দ্রুত কানেক্ট হয়ে গেল। ফবি শেরসবি যে এই মুহূর্তে হাসপাতালের কেবিনে উপস্থিত নেই, এই পরম স্বস্তির তথ্যটি জানার পর নাইলা নিজে থেকেই ভ্যালেরিকে দেখতে যাওয়ার সুনির্দিষ্ট পরিকল্পনা করল, আর ওপাশ থেকে ভ্যালেরিও অত্যন্ত আবদারের সুরে তাকে আসার সময় কিছু মচমচে ফ্রাইড চিকেন সাথে করে নিয়ে আসার তাগাদা দিল। তার এমন পাগলামি আর আবদার শুনে নাইলা নিজের ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি না ফুটিয়ে পারল না। ফ্রাইড চিকেন খাওয়ার এই কুৎসিত চিন্তাটি এই মুহূর্তেই নিজের মাথা থেকে চিরকালের জন্য ঝেড়ে ফেল। এমন গুরুতর অপারেশনের পর তোমার মতো একজন রোগীর শরীরে বিন্দুমাত্র কোনো তৈলাক্ত বা ভাজাপোড়া খাবার দেওয়া একদম উচিত হবে না। আমি বরং তোমার জন্য বাসা থেকে গরম গরম পুষ্টিকর স্যুপ তৈরি করে নিয়ে আসছি। নাইলা যখন শেষ পর্যন্ত পুষ্টিকর স্যুপের বাটি হাতে নিয়ে হাসপাতালের কেবিনে এসে পৌঁছাল, তখন ঘড়ির কাঁটা 1 ঘণ্টারও বেশি সময় পার করে গেছে। নাইলা সত্যি সত্যি কেবল স্যুপের পাত্রটিই সাথে করে নিয়ে এসেছে দেখে ভ্যালেরির পুরো মুখমণ্ডল এক মস্ত বড় হতাশায় কুঁকড়ে গেল। নাইলা ধীর পায়ে তার বিছানার পাশে এসে বসল। পাত্রের ঢাকনাটি আলতো করে খুলে বলল, ঠিক আছে, আর মাত্র কয়েকটা দিন একটু কষ্ট করে নিজের মনকে শান্ত রাখো। তুমি একবার এই হাসপাতাল থেকে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাও, তারপর তোমার যা মন চায় তুমি তাই পেট পুড়ে খেতে পারবে। ভ্যালেরি একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও চামচটি নিজের হাতে তুলে নিল। আচ্ছা, ভালো কথা। আমি ওপাশ থেকে শুনলাম গত রাতে যে দুজন নরপিশাচ আমাকে ওভাবে জানলা দিয়ে নিচে লাফ দিতে বাধ্য করেছিল, তারা নাকি আসলে জ্যাকলিনের ভাড়া করা লোক ছিল। গত রাতের সেই ভয়ঙ্কর কালো অধ্যায়ের কথা মনে পড়তেই, যখন সেই পশুতুল্য লোকগুলো দরজার লক ভেঙে আচমকা ঘরের ভেতর ঢুকে পড়েছিল, ভ্যালেরির পুরো শরীর এক তীব্র আতঙ্কে শিউরে উঠল। তার মনে হল পুরো ঘটনাটি যেন কোনো এক কুৎসিত ও জঘন্য দুঃস্বপ্ন ছিল। সে যদি নিজের সম্মান বাঁচাতে ওই মুহূর্তে জানলা দিয়ে নিচে লাফ না দিত, তবে সেই নরপিশাচরা তার সাথে ঠিক কী ধরনের বর্বররচিত কাণ্ড ঘটাত, তা চিন্তা করতেই তার দম বন্ধ হয়ে আসছিল। নাইলা আলতো করে মাথা নাড়ল, তার চোখের মণি দুটো মুহূর্তের মধ্যে এক তীব্র ক্ষোভের আগুনে কালো হয়ে গেল। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। তবে ও আমার লোকজনের মারের মুখে দাঁড়িয়ে দাবি করেছে যে ও নাকি কেবল তোমার কিছু আপত্তিকর ও নোংরা ছবি তোলার জন্যই ওদের টাকা দিয়ে পাঠায়, তোমাকে ওভাবে জানলা থেকে নিচে ঠেলে দেওয়ার মতো কোনো উদ্দেশ্য নাকি ওর ছিল না। ভ্যালেরি ঠোঁটের কোণে এক তীব্র তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলল, আমি কি এতটাই নির্বোধ যে ওর এই সাজানো ফালতু কথা বিশ্বাস করব? আমি যদি নিজের সম্মান বাঁচাতে ওভাবে নিচে লাফ না দিতাম, তবে ওই ভাড়াটে গুন্ডারা আমার শরীরের যে কি জঘন্য অবস্থা করত, তা দুনিয়ার সবার খুব ভালো করেই জানা আছে। তুমিও একদম নিশ্চিন্ত থাকো, আমি নিজের হাতে ওর সেই বিধ্বস্ত অর্ধনগ্ন শরীরের বেশ কয়েকটি কুৎসিত ছবি নিজের ক্যামেরায় বন্দি করে রেখেছি। ও যদি আগামী ভবিষ্যতে কোনোদিন সমাজ বা ইন্টারনেটের পাতায় তোমার কোনো ছবি ছড়ানোর চেষ্টা করে, তবে ওকেও পুরো দুনিয়ার মানুষের সামনে হুবহু সেই একই রকম সামাজিক অপমান আর তীব্র লাঞ্ছনা ভোগ করতে হবে। নাইলা নিজের করা পাল্টা চালের কথা প্রকাশ করল। ভ্যালেরি এক চরম অবিশ্বাস্যতায় নিজের চোখ দুটো বড় বড় করে নাইলার দিকে তাকাল। তুমি একাই ওই রেনফোর্ড ভিলার মেয়ের সাথে এত বড় কাণ্ড কিভাবে ঘটিয়ে ফেললে? ক্লার্কের ছোটকাকা নিজে দাঁড়িয়ে থেকে এই পুরো কাজে আমাকে সাহায্য করেছেন, নাইলা শান্ত গলায় উত্তর দিল। যেহেতু মাঝখানে ডেমন সামোনার নিজে উপস্থিত ছিলেন, তাই পুরো বিষয়টার সমীকরণ এখন ভ্যালেরির কাছে একদম পানির মতো পরিষ্কার হয়ে গেল, কারণ ডেমন সামোনারের মতো একজন ক্ষমতাধর মানুষের পক্ষে এই দুনিয়ায় যে কোনো অসম্ভবকে সম্ভব করা বিন্দুমাত্র কোনো বড় বিষয় নয়। নাইলা, আমার বিপদে এভাবে পাশে দাঁড়ানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ভ্যালেরি মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করল।
আসলে ভ্যালেরির নিজের কাছে নিজের সেই আপত্তিকর ছবির বিষয়টি বিন্দুমাত্র কোনো বড় মাথা ব্যথার কারণ ছিল না। সেই নিজের ব্যক্তিগত জীবনে দুনিয়ার অন্য কোনো মানুষ তার সম্পর্কে ঠিক কী কুৎসিত ধারণা পোষণ করছে তা নিয়ে কোনোদিন বিন্দুমাত্র কেয়ার করেনি। এমনকি সেই নোংরা ছবিগুলো যদি কোনো উপায়ে বাইরে ফাঁস হয়েও যেত, তাও সে নিজের মনে বিন্দুমাত্র লজ্জিত বা ছোট বোধ করত না, কারণ এই পুরো ঘটনার পেছনে তার নিজের কোনো সুনির্দিষ্ট অপরাধ বা ভুল ছিল না। নাইলা নিজের মাথা ডানে বামে নাড়ল, তার চোখ দুটো এক মস্ত বড় অপরাধবোধে ভিজে উঠল। তুমি আজ শুধু শুধু নিজের মনকে সান্ত্বনা দিচ্ছ, ভ্যালেরি। আজ যদি তুমি আমার জন্মদিনের সেই অনুষ্ঠানে যোগ দিতে না আসতে, তবে কোনোদিন তোমাকে নিজের জীবন বাজি রেখে এই হাসপাতালের আইসিইউ বেডে শুয়ে থাকতে হতো না। নাইলার মুখের সেই তীব্র অপরাধবোধ আর বিষাদ দেখে ভ্যালেরির নিজের কপাল আরও কিছুটা কুঁকড়ে গেল। নাইলা, এই জঘন্য দুর্ঘটনার পেছনে তোমার বিন্দুমাত্র কোনো দোষ নেই। জ্যাকলিন যদি কোনো উপায়ে আমার ক্ষতি করার কুটিল ছক কষে থাকত, তবে সে আমার জন্মদিনের অনুষ্ঠান ছাড়াও অন্য যেকোনো দিন সুযোগ বুঝে আমার ওপর এই আঘাত হানত। ও শুধু তোমার জীবনের এত সুন্দর একটা স্পেশাল দিনকে মাটি করেনি, উল্টো আমাকেও মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমি নিজের বেঁচে থাকার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ওকে এত সহজে পার পেয়ে যেতে দেব না। ভ্যালেরির ভেতরের সেই তীব্র ক্ষোভ আর রাগের আগুন দেখে নাইলা ক্ষণিকের জন্য কিছুটা ইতস্তত করল, পরক্ষণেই সে মুখ ফুটে বলেই দিল যে সে কিভাবে হোটেলে নিজের লোকবল দিয়ে জ্যাকলিনের ওপর চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার সুনির্দিষ্ট ফাঁদ পেতেছিল, কিন্তু শেষ মুহূর্তে টম জেন্স নিজে মাঝপথে এসে কিভাবে জ্যাকলিনের চামড়া বাঁচিয়ে নিয়ে গেছে। সেদিন ওই চার দেওয়ালের মাঝে জ্যাকলিনের প্রতি টমের সেই অন্ধ মায়া আর বাঁচানোর ব্যাকুলতা দেখে আমার যা মনে হল, তুমি যদি আগামী ভবিষ্যতে নিজের এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য নতুন করে জ্যাকলিনের দিকে পা বাড়াও, তবে টম নিজের সামনে এসে ঢাল হয়ে দাঁড়াবে এবং তোমাকে বারবার বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করবে। নাইলা নিজের সুনির্দিষ্ট ধারণাটি ব্যক্ত করল। ভ্যালেরির চোখের মণি দুটো মুহূর্তের মধ্যে এক চরম ঘৃণা ও তীব্র বিতৃষ্ণায় জ্বলজ্বল করে উঠল। আমি অতীতে বছরের পর বছর ধরে এমন একটা মেরুদণ্ডহীন ও নোংরা পশুর প্রেমে অন্ধ ছিলাম, এই কুৎসিত চিন্তাটি মাথায় আসতেই এখন আমার নিজের ওপর তীব্র বমি আসছে। টমের মনের ভেতর যদি জ্যাকলিনের জন্য এতটাই অন্ধ ভালোবাসা আর মায়া লুকিয়ে থাকত, তবে তার উচিত ছিল সারা জীবন একাকী থেকে অত্যন্ত সততার সাথে শুধু ওর জন্যই অপেক্ষা করা, মাঝখান থেকে নিজের মনের নোংরামি লুকাতে তার সাথে প্রেম করা, এবং নিজের আবেগ নিয়ে এমন জঘন্য ছিনিমিনি খেলার বিন্দুমাত্র কোনো প্রয়োজন ছিল না। পুরো বিষয়টাই ছিল এক চরমতম বমি উদ্রেককারী ভণ্ডামি। আমি তোমাকে এই সমস্ত কুৎসিত সত্য আগেভাগেই জানিয়ে রাখলাম, যাতে তুমি মানসিকভাবে নিজেকে পুরোপুরি প্রস্তুত রাখতে পারো। তবে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় ও প্রধান দায়িত্ব হল তোমার নিজের শারীরিক সুস্থতার দিকে শতভাগ ফোকাস দেওয়া। তুমি একবার পুরোপুরি সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে হাসপাতাল থেকে বিদায় নাও, তারপর আমরা দুজনে ঠান্ডা মাথায় বসে সিদ্ধান্ত নেব যে ওই জ্যাকলিনের চূড়ান্ত বিচার আমরা ঠিক কিভাবে করব। নাইলা অত্যন্ত নরম সুরে তাকে শান্ত করার চেষ্টা করল। ভ্যালেরি আলতো করে নিজের মাথা নাড়ল। ঠিক আছে, আমি তোমার কথাই মেনে চলছি। নাইলা নিজের চোখের দৃষ্টি নিচের দিকে নামাল। মনের ভেতর তীব্র দ্বিধাদ্বন্দ্বের পর সে সিদ্ধান্ত নিল, জ্যাকলিনের পেছনের মূল মাস্টারমাইন্ড যে আসলে এরিন হুল ছিল এবং যে পেছনে থেকে সমস্ত উস্কানি দিয়েছিল, এই মারাত্মক তথ্যটি সে এই মুহূর্তে ভ্যালেরির সামনে কোনো অবস্থাতেই প্রকাশ করবে না। কারণ দিনশেষে এই নোংরা চক্রান্তের সপক্ষে তার হাতে বিন্দুমাত্র কোনো অকাট্য বা সুনির্দিষ্ট প্রমাণ নেই, আর হুল পরিবারের সেই বিশাল ক্ষমতা আর প্রতিপত্তির সামনে ভ্যালেরির উইয়ার পরিবার বড্ড বেশি দুর্বল ও অসহায়। এমন পরিস্থিতিতে ভ্যালেরি যদি নিজের জেদের বশে কোনো প্রমাণ ছাড়া সরাসরি এরিনের বিরুদ্ধে প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে ছুটে যায়, তবে মাঝখান থেকে লাভের চেয়ে নিজের জীবনের ক্ষতি হওয়ার সম্ভাবনাই বহুগুণে বৃদ্ধি পাবে। তা সত্ত্বেও নাইলা নিজে কিন্তু এই পুরো নোংরা অধ্যায় এত সহজে ধূলিসাৎ হতে দেবে না। এরিন অত্যন্ত চতুর ও কুটিল প্রকৃতির একটা মেয়ে, আর সে যে খুব দ্রুত নিজের চামড়া বাঁচাতে আবার নতুন করে তার এবং ভ্যালেরির ওপর কোনো মস্ত বড় কুৎসিত আঘাত হানার চেষ্টা করবে, তা খুব স্পষ্ট। তাই নিজের ঘরে বসে হাত গুটিয়ে ওনাদের পরবর্তী আক্রমণের শিকার হওয়ার চেয়ে নিজে থেকে আগেভাগে চালচালি করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এই সমস্ত কুটিল চিন্তা মাথার মগজে আসতেই নাইলার চোখের চাউনি মুহূর্তের মধ্যে এক তীব্র হিংস্রতায় কালো হয়ে গেল। ড্যামন সামোনার ইতিমধ্যেই তার জীবনের এই চরম বিপদের দিনে তাকে অন্ধকার থেকে টেনে বের করতে অনেক মস্ত বড় সাহায্য করেছেন, তাই সে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য
বা কোনো কুটিল প্রতিশোধের খেলায় ওনাকে একটা সামান্য দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করে ওনার সেই পবিত্র ভালোবাসাকে বিন্দুমাত্র কলঙ্কিত করতে চায় না। চলবে। লেখাটা পড়ে আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে কমে এন্টে গঠনমূলক মন্তব্য করবেন প্লিজ।